নমস্কার। আজকে আমরা একটা বেশ অন্যরকম খুব ভাবনার কবিতা নিয়ে কথা বলবো। কবিদ শান্তিপ্রিয় ভূমিকের লেখা স্বাধীনতার প্রতিধ্বনি চাঁদের পাহাড় থেকে জন্মভূমি। হ্যাঁ, নমস্কার। কবিতাটা সত্যিই গভীর। একদিকে যেমন উচ্চাকাঙ্ক্ষা, চাঁদের পাহাড় ছোঁয়ার স্বপ্ন। অন্যদিকে নিজের মাটিতে ফেরার টান। ঠিক। তো আমাদের হাতে আছে এই কবিতাটাই। আমরা চেষ্টা করব এর ভেতরের মানে, এর ছবিগুলো, মানে কবির আবেগটা ধরতে। অবশ্যই আমার মনে হয় এই কবিতার মাধ্যমে কবি স্বাধীনতা, নিজের দেশ, নিজের শেকড় এই সব নিয়ে কি বলতে চাইছেন সেটা একটু তলিয়ে দেখা যাক। কিভাবে চেনা পৃথিবীর ডাক একটা বড় স্বপ্নকেও ছাপিয়ে যায় হুম। সেটাই দেখার। আর শুরুটাই তো বেশ চমকপ্রদ, তাই না? একদম। শুরু হচ্ছে একেবারে চাঁদের পাহাড়ে পৌঁছে যাওয়ার মুহূর্ত থেকে। হ্যাঁ, ওই যে লাইনটা, যখন স্বপ্ন ছুতে ছুতে আমি চাঁদের পাহাড়ে পৌঁছে যাই। এই চাঁদের পাহাড়, এটা কি আক্ষরিক নাকি এর অন্য মানে আছে? আমার তো মনে হয় এটা আসলে প্রতীকী। মানে চরম কোনো সাফল্য বা প্রাপ্তি বোঝাতে পারে, যা হয়তো অনেকের কাছেই স্বপ্নের মতো। আচ্ছা, কিন্তু সেখানে পৌঁছনোর পরেই তো সুরটা পাল্টে যাচ্ছে। ঠিক। পরের লাইনেই কবি বলছেন, তখন পৃথিবী আমাকে বিদ্রূপ করে। এই বিদ্রূপ শব্দটা কিন্তু খুব ধাক্কা দেয়। যেন নিজের উৎস, নিজের চেনা জগৎটাই তাকে ব্যঙ্গ করছে। কিন্তু কেন? পৃথিবীর ঘাস, লতা, পাতা, মানে প্রাণের প্রতীক যারা, তারাই বা কেন সাবধান করছে? এটাই কবিতার প্রথম বড় মোচড়। পৃথিবী যেন এই সাফল্যকে ঠিক মেনে নিচ্ছে না, বরং একটা সাবধানবাণী শোনাচ্ছে। হ্যাঁ, বলছে আলোর নিঃসঙ্গতা, যাসো না ওখানে, ওই আলোতে কোনো স্বাধীনতা নেই। ঠিক। চাঁদের আলো আছে, ঠিকই, কিন্তু সেই আলোটা নিঃসঙ্গ, আর সেই আলোয় স্বাধীনতা নেই। এটা কিন্তু আমাদের চেনা ধারণার উল্টো। এই আলোর নিঃসঙ্গতা কথাটা খুব ভাবার মতো। আলো তো আমরা জীবন বা আশার সাথেই যুক্ত করি। হ্যাঁ, কিন্তু এখানে আলো মানেই নিঃসঙ্গতা। তার মানে কি এই সাফল্য, এই উচ্চতা আসলে খুব একা করে দেয়, সংযোগহীন? একদম। কবি যেভাবে চাঁদের পাহাড়কে এরপর বর্ণনা করছেন, তাতে এটাই স্পষ্ট হয়। দেখুন না কি কি নেই সেখানে। ঘুম নেই, স্বপ্ন নেই। জীবনের যে স্বাভাবিক ছন্দ, বিশ্রাম বা ধরুন অবচেতন মনের খেলা, কিচ্ছু নেই। আরও গভীরে গিয়ে বলছেন, জন্ম নেই, মৃত্যু নেই। মানে জীবনের চক্রটাই থেমে গেছে, শুধু স্থিবিরতা। স্থিবিরতা, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানে কোনো বদল নেই, বাড়া বা কমা নেই, একটা জমাট বাঁধা অবস্থা। অনেকটা তাই, যেন জীবনের কোনো ওঠানামা নেই। কবি আরও বলছেন, দিগন্ত বর্ণহীন। পৃথিবীতে তো দিগন্তে কত রঙের খেলা, মেঘ, আকাশ, সূর্য ওঠা, ডোবা। কিন্তু ওখানে সব রংহীন। মানে বৈচিত্র্য নেই, আবেগ নেই। এর সাথেই যোগ করছেন, ভালোবাসা, প্রেম বা কোনো ইচ্ছেরা নেই। আচ্ছা, মানসিক উষ্ণতা, সম্পর্কের টান, চাওয়া পাওয়া কিচ্ছু নেই। এমনকি ক্লান্তি বা অবসাদও নেই। কারণ কাজ নেই, আবেগ নেই, সম্পর্ক নেই, ক্লান্তি আসবে কোত্থেকে? মানে জীবনের স্বাভাবিক ধর্মটাই ওখানে অনুপস্থিত। একদম শেষে বলছেন, জীবনের ধর্ম নেই। তাহলে জায়গাটা কি? একটা বিশাল প্রাপ্তি নাকি শূন্যতা? কবি নিজেই যেন উত্তরটা দিচ্ছেন পরের লাইনে, শূন্য, আধার। বাইরে আলো থাকলেও ভেতরটা অন্ধকার, তাই তো? হ্যাঁ, কারণ জীবন নেই সেখানে। এই শূন্যতার বোধটা আরও বাড়ে যখন পড়ি, প্রেম, ভালোবাসা, ইচ্ছের সম্পর্কগুলো স্বপ্নের আলোকবর্তিকায় হারিয়ে যায়। এই লাইনটা যেন সবচেয়ে দুঃখের। মানে ওই সাফল্যের আলোয় পৌঁছতে গিয়ে জীবনের আসল জিনিসগুলোই হারিয়ে গেল, প্রেম, ভালোবাসা, সম্পর্ক। হ্যাঁ, যেন ওই আলোতেই পুড়ে ছাই হয়ে গেল। এটা হয়তো উচ্চাকাঙ্ক্ষার একটা ট্র্যাজেডি যা কবি দেখাচ্ছেন। হতে পারে। আর এই শূন্যতার ঠিক বিপরীতেই কবি রাখছেন সজীব পৃথিবীকে। চাঁদের পাহাড়ে যেখানে জন্ম মৃত্যুর চক্র নেই। সেখানে পৃথিবীর ধুলো, বালি, মাটি, তারা জীবনের কথা বলছে, স্পন্দন আছে যেন। ঠিক, তারা শুধু ডাকছে না। একটা প্রস্তাবও দিচ্ছে। হ্যাঁ, বলছে, আমরা তোকে স্বাধীনতা দেব। এটা কিন্তু খুব জরুরি একটা মোড়। কারণ চাঁদের পাহাড়েও তো এক ধরনের মুক্তি ছিল, সব ছেড়ে উঁচুতে ওঠার মুক্তি। কিন্তু পৃথিবী যে স্বাধীনতার কথা বলছে সেটা অন্যরকম। কি রকম সেটা? তা নয়। আচ্ছা, এটা মাটির সাথে যুক্ত, বাস্তবতার সাথে। একদম,
পায়ে ধুলো মেখে পৃথিবীর বুকে হাঁটার স্বাধীনতা। এটা শিখরে বসে থাকা নয়, বরং জীবনের পথে চলা। তার মানে এখানে স্বাধীনতার দুটো ধারণা একেবারে মুখোমুখি। হ্যাঁ, একটা হলো ওই নিঃসঙ্গ মুক্তি, যা আসলে এক নতুন বাঁধন, আর অন্যটা হলো মাটির পৃথিবীতে সবার সঙ্গে থাকার, যুক্ত থাকার স্বাধীনতা। কবি কোন দিকে ঝুঁকছেন সেটা তো স্পষ্ট হয়ে আসছে। এই দ্বন্দ্বটাই তো কবিতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এর ফলে কথকের যে উপলব্ধি, সেটাই সবচেয়ে বড় চমক। কি সেটা? চাঁদের পাহাড়ে, মানে তার আজন্মের স্বপ্নে পৌঁছেও তার মনে হচ্ছে তখন মনে হয় আমি নিঃস্ব, আমি পরাধীন। ভাবা যায় সর্বোচ্চ প্রাপ্তির জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিঃস্ব আর পরাধীন মনে হচ্ছে। এইটাই তো আইরনি, যা পাওয়ার জন্য এত কিছু, সেটা পাওয়ার পরেই মনে হচ্ছে তিনি বন্দী। কিন্তু কিসের পরাধীনতা? জাগতিক বাঁধন তো তিনি পেরিয়ে এসেছেন। তাহলে এটা হয়তো আরও গভীর কোনো পরাধীনতা, মানে তিনি বুঝতে পারছেন এই উচ্চতা তাকে তার সত্তা থেকে, তার আপন জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই বিচ্ছিন্নতাই কি পরাধীনতা? হয়তো তাই, কারণ পরের লাইনই বলছেন, চাঁদের কক্ষপথ যেন আমার স্বপ্ন, আমার অস্তিত্বকে নিয়ে যায় দ্বীপান্তরের পথে। দ্বীপান্তর, নির্বাসন, এই শব্দটা খুব জোরালো এখানে। হ্যাঁ, সাফল্যই তাকে নির্বাসিত করছে তার আপন সত্তা থেকে। মুক্তি নয়, নির্বাসন। এটা একটা গভীর উপলব্ধি, তাই না? অবশ্যই, সাফল্য যে সবসময় মুক্তি আনে না, নতুন শৃঙ্খলও তৈরি করতে পারে, এই ভাবনাটা খুব নাড়িয়ে দেয়। আর এই উপলব্ধি থেকেই হয়তো মুক্তির শুরু, কারণ এই নিঃস্বতা, এই পরাধীনতার বোধ থেকেই তিনি আবার পৃথিবীর দিকে তাকাচ্ছেন। ওই যে লাইনগুলো, নিঃসঙ্গ হৃদয়ে আলোর গোলার্ধ থেকে মেঘের ফাঁকে ফাঁকে পৃথিবীর সব রং রূপ দেখতে দেখতে, এখানে একটা বদল স্পষ্ট। ঠিক, এতক্ষণ চাঁদের বর্ণহীন আলোর কথা ছিল, এখন পৃথিবীর দিকে তাকাতেই সব রং রূপ চোখে পড়ছে। যেন জগৎটা আবার রঙিন হয়ে উঠছে, দৃষ্টিটাই বদলে গেছে। আমার মনে হয় এটা আসলে ভেতরের বদল। চাঁদের পাহাড়ের শূন্যতা তাকে পৃথিবীর দামটা নতুন করে চিনতে শেখাচ্ছে। তিনি কি দেখছেন? সবুজ কিংবা ধূসর মৃত্তিকায় অনন্ত জলরাশির ছবি। খুব সাধারণ, খুব চেনা ছবি এগুলো। হ্যাঁ, সবুজ মাটি মানে জীবন, উর্বরতা। ধূসর মাটি হয়তো বাস্তবতা, রুক্ষতা, আর জলরাশি মানে জীবনের গভীরতা, রহস্য। এই খুব সাধারণ মাটির ছবিগুলোই তাকে তার শেকড়ে ফেরাচ্ছে। ঠিক, আগে স্বপ্ন ছিল চাঁদের পাহাড়, আর এখন আমার স্বপ্নে নতুন করে ভেসে ওঠে আমার জন্মভূমি। স্বপ্নের কেন্দ্রবিন্দুটাই পাল্টে গেল। ওই উঁচু চূড়া থেকে স্বপ্ন নেমে এলো নিজের জন্মভূমিতে। আর এই জন্মভূমি এখানে শুধু একটা জায়গা নয়, তার থেকেও বেশি কিছু। এটা তার সত্তার আশ্রয়, আবেগের ঠিকানা। কবিতার একদম শেষে কবি এটাই বলছেন। কিভাবে বলছেন? জন্মভূমিকে বলছেন হৃদয়ের অবাধ বিচরণ। চাঁদের পাহাড়ে তো স্থবিরতা ছিল, বিচরণ ছিল না। আর জন্মভূমিতে হৃদয় ইচ্ছে মতো ঘুরতে পারে। আর শেষ লাইনটা তোদাতত এক বুক স্বাধীনতার ক্যানভাস। অসাধারণ। চাঁদের পাহাড়ের ওই আলোর নিঃসঙ্গতায় যে স্বাধীনতা ছিল না, সেই আসল স্বাধীনতাটা লুকিয়ে আছে জন্মভূমির বুকে। এই জন্মভূমি হল ক্যানভাস, যেখানে জীবনের ছবি আঁকা যায়। স্বাধীনতা মানে এখানে শূন্যতা নয়, বরং জীবনের অভিজ্ঞতা, সম্পর্ক, মাটির কাছাকাছি থাকা। একদম। তাহলে পুরো কবিতাটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। পৃথিবী ছেলে চাঁদের পাহাড়ে যাত্রা, সেখানে শূন্যতা আর পরাধীনতার উপলব্ধি, আর সেখান থেকে আবার পৃথিবীর দিকে, জন্মভূমির দিকে ফিরে আসা, এবং শেষে সেই জন্মভূমিকেই আসল স্বাধীনতার জায়গা হিসেবে খুঁজে পাওয়া। কোভিড শান্তিপ্রিয় ভূমিকের এই কবিতা আকাঙ্ক্ষার বাস্তবতার মধ্যে যে টানা পড়েন, তা খুব সুন্দরভাবে দেখিয়েছে। হ্যাঁ, এটা যেন বলছে আমরা অনেক সময় যার পেছনে ছুরি, তা হয়তো মরিচিকার মতো, দেখতে দারুণ হলেও আসলে ফাঁপা। আর আসল শান্তি, আসল মুক্তি হয়তো আমাদের খুব কাছেই থাকে, আমাদের শেকড়ে, আমাদের চেনা জগতে, যা হয়তো অতটা ঝলমলে নয়। ঠিক, এই কবিতাটা পড়তে পড়তে মনে হয় এটা তো শুধু এক কাল্পনিক যাত্রীর গল্প নয়, এটা হয়তো আমাদের সবার জীবনেরও গল্প। তাই তো, আমরা সবাইকে জীবনে কোনো না কোনো চাঁদের পাহাড়ের পেছনে ছুটি না? সেটা সাফল্য হোক, প্রতিষ্ঠা হোক, বা অন্য কিছু। অবশ্যই, সবার জীবনেই এমন চাঁদের পাহাড় থাকে নানা রূপে। প্রশ্নটা হলো, সেই চূড়ায় ওঠার নেশায় আমরা কি কখনো জীবনের ছোট ছোট কিন্তু জরুরি আনন্দগুলো হারিয়ে ফেলি? পায়ের তলার মাটি, কাছের মানুষের সঙ্গ, নিজের ভেতরের শান্তি, এগুলো থেকে কি দূরে সরে যাই? কবি যেমন দেখাচ্ছেন, ওই উচ্চতা থেকে আবার মাটির দিকে ফিরে তাকানোর দরকার হয়। এই ফিরে তাকানো, নিজেই মূলে ফেরা, এটাই কি স্বাধীনতার আসল মানে?
বিচ্ছিন্ন হয়ে নয়, যুক্ত হয়েই কি আমরা স্বাধীন হই? আমারও তাই মনে হয়। কবিতাটা স্বাধীনতার প্রচলিত ধারণাকে একটু চ্যালেঞ্জও করছে। স্বাধীনতা মানে শুধু বাঁধন ছেঁড়া নয়, বরং সঠিক জিনিসের সাথে বাঁধা পড়া। চাঁদের পাহাড়ের বাঁধনহীনতা তো একরকম নির্বাসন। আর জন্মভূমির সাথে, জীবনের সাথে, সম্পর্কের সাথে যুক্ত থাকাটাই যেন এখানে আসল স্বাধীনতা। তাহলে এই কবিতার মূল কথাটা যদি এক কথায় বলি, কি হবে? হয়তো এটাই যে বড় স্বপ্ন দেখা বা তার পেছনে ছোটা দোষের নয়। হারিয়ে ফেলি, তাহলে সেই অর্জন অর্থহীন হয়ে যেতে পারে। আসল শান্তি আর স্বাধীনতা হয়তো বাইরের কোনো উঁচু জায়গায় নয়, বরং আমাদের ভেতরেই আছে, আমাদের চেনা পৃথিবীতে। চমৎকার বলেছেন। কবিতাটা মনে করিয়ে দেয় কখন থামা দরকার, কখন ফিরে তাকানো দরকার। সবসময় উপরে ওঠাই সার্থকতা নয়, কখনো নিজের মাটির কাছে থাকাতেই পরম প্রাপ্তি। জীবনের মানেটা হয়তো এই ওঠা আর নামার ছন্দের মধ্যেই লুকিয়ে আছে। এই কবিতাটা নিয়ে কথা বলার পর একটা প্রশ্ন মনে আসছে। আমাদের সবার জীবনেই তো কিছু চাঁদের পাহাড় থাকে, যা টানে, আবার একটা জন্মভূমিও থাকে, আমাদের ভিত্তি, আমাদের স্বস্তি। হ্যাঁ, থাকে তো বটেই। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা, এটাই কি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? একদিকে এগিয়ে যাওয়ার টান, অন্যদিকে স্থির থাকার মায়া। এটা সত্যি একটা গভীর প্রশ্ন। অগ্রগতির ইচ্ছা আর নিজের স্থিতির টান, এই নিয়েই তো মানুষের জীবন। চাঁদের পাহাড়ের হাতছানি আর জন্মভূমির ডাক, এই দুটো প্রতিধ্বনি কি সবসময় আমাদের ভেতরে বাজতে থাকে? কোনটা শুনব, কিভাবে সামঞ্জস্য আনব? এই ভাবনাটা নিয়েই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি। এর উত্তরটা হয়তো সবার জন্য এক নয়, আর সারা জীবন ধরেই খুঁজে চলতে হয়।